সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের আমি সাদর সম্ভাষণ জানাই। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জন্য আমি নিয়ে আসছি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের ইতিপূর্বে আমরা আলোচনা করেছি পার্টনারশিপ বিজনেস কি, কত প্রকার এবং অন্যান্য তথ্যাবলী। তারপরেও কিছু কিছু আমাদের আলোচনা বাকি ছিল। জেনারেল নলেজ যেগুলো সাধারণত আমাদের পার্টনারশিপে জানতেই হয়, সেটা হলো কিছু রুলস। এই রুলসগুলো আমাদের না জানলে নয়। আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো করিয়েছি এবং ইন্টারমিডিয়েটে এগুলো যথেষ্ট পরিমাণ করানো হয়েছে। যাই হোক, সেগুলো হয়তো ভুলে গেছো, তাই নতুন করে একটু এগুলো আলোচনা করব আজ। এরপরে আমাদের পার্টনারশিপ বিজনেসের অ্যাডমিশনে চলে যাব, যেটা সাধারণত পরীক্ষায় আসে অঙ্ক আমাদের, সেই অঙ্কগুলোতে। তাহলে পার্টনারশিপ বিজনেস কি, এটা ইতিপূর্বে আমরা জেনেছি, তারপরেও আবার জানাই। দুই বা ততোধিক ব্যক্তি যদি স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার গঠন করে, তাহাকে বলা হয় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। এটা আমাদের দেশে বর্তমানে 1994 সালের আইন অনুযায়ী পার্টনারশিপ বিজনেস পরিচালিত হয়। তাই যাই হোক, এটা নিয়ে আমরা এখন নতুন করে আলোচনা করব না। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করব, বেতনটারে কিভাবে আমরা কোথায় ডেবিট করব, ক্রেডিট করব, এরপরে চলে যাব আমরা অ্যাডমিশন। যাই হোক, উত্তোলনের উপরে বিগত দিনে আমরা আলোচনা শুরু করতে আমাদের আর সময় ছিল না, তাই আজ আমরা নতুন করে এটা নিয়ে আলোচনা করব। উত্তোলনের উপরে কিভাবে সুদ ধরতে হয়। আমরা জানি কারবার থেকে মালিকগণ অর্থাৎ অংশীদারগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা উত্তোলন করতে পারে এবং এই উত্তোলনের উপরে একটা সুদ দিতে হয়, এটা সবাই মোটামুটি আমরা জানি। তাই সেই সুদটা দেওয়ার নিয়মটা কি, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তা আমরা জানি উত্তোলনের উপরে সুদ নির্ণয়ের বেশ কয়েকটা নিয়ম আছে। তার ভিতরে প্রথমেই আমাদের দেওয়া আছে, যদি প্রতি মাসের প্রথম তারিখে সারা বছর ধরে কোনো কারবারের অংশীদারগণ উত্তোলন করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে সেই পার্সেন্টেজ ধরে গড়ে 6.5 মাসের সুদ ধরতে হবে। 13/2 বা 6.5 মাসের সুদ ধরতে হবে। আমি এই নিয়মগুলো জানিয়ে তারপরে আমরা একটা ম্যাথের দিকে চলে যাব, যে কিভাবে ইন্টারেস্টগুলো বের করতে হয়। আর যদি প্রতি মাসের মাঝামাঝি সময়ে সারা বছর ধরে উত্তোলন করে, তাহলে সেক্ষেত্রে গড়ে 12/2 বা 6 মাসের সুদ ধরতে হয়। আর যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে নগদ টাকা, তাহলে গড়ে 11/2 বা 5.5 মাসের সুদ ধরতে হয়। এটা গেল আমাদের প্রধান 3টা উত্তোলন। এরপরে আমার প্রতি মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর উত্তোলন করলে সেখানে 3.5 মাসের সুদ ধরতে হয়। 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে সেটা 2.5 মাসের সুদ ধরতে হয়। 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে 1.5 মাসের সুদ ধরতে হয়। আর যদি কোনো কিছুই বলা না থাকে, সারা বছর ধরে বলা থাকে, তাহলে সেক্ষেত্রে গড়ে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে আমরা দেখে নিতে পারি যে এই উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়মাবলী আমরা কিভাবে প্রয়োগ করব কার্যক্ষেত্রে, সেটা আমরা একটু দেখি। মনে করি XYZ 3জন অংশীদার, XYZ এরা উত্তোলনের সুদ নির্ণয়। X এর উত্তোলন আছে প্রতি মাসে 1000 টাকা, Y এর আছে প্রতি মাসে 2000 টাকা, Z এর আছে প্রতি মাসে 3000 টাকা। তাহলে X এদের সকলেরই 10% করে সুদ ধরার কথা। X প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করবে। তাহলে প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে গড়ে আমার এখানে 6.5 মাসের সুদ ধরতে হবে, অর্থাৎ 6.5 মাসের সুদ ধরতে হবে। Y প্রতি মাসের মাঝামাঝি সময় উত্তোলন করে, গড়ে 6 মাসের সুদ ধরতে হবে। Z প্রতি মাসের শেষে উত্তোলন করে, গড়ে 5.5 মাসের
সুদ ধরতে হবে। ক্যালকুলেটরে চাপ দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে ভালো করে দেখো, প্রতি মাসের প্রথমে, মাঝামাঝি এবং শেষে যদি টাকা উত্তোলন করে তাহলে কিভাবে সুদ ধরতে হবে। যত পার্সেন্টেজ আছে আমার পার্সেন্টেজ গুণ করতে হবে। আমি এটা যদি 12 দিয়ে গুণ করে প্রতি মাস মানে 12 মাসে 1 বছর, আমরা তো সাধারণত 1 বছরেরই করি, তাহলে আমরা এটাকে 12 দিয়ে গুণ করে আমরা আবার লিখতে পারি এটা কীভাবে করতে। 12,000 ইন্টু 10% ভাগ 12 গুণ 4.5 আমরা এভাবে করতে পারি। ওয়াই তদ্রূপভাবে ওয়াই ভাগ করে 24,000 ইন্টু 10% আর 12 যে প্রতি মাসে এবার 36,000 10% আর 12 5.5 এবং আমরা বের করতে পারি। তো আমাদের এই 12 দিয়ে গুণ করার দরকার নেই, আবার 12 দিয়ে ভাগ করে দিতে আসছে, যে কারণে আমরা এটাই আমাদের সুন্দর, এটা আমার গুণ ভাগ নেই, এটাই আমরা মোটামুটি করবো। আর যদি 1 মাস অন্তর অন্তর উত্তোলন করে, 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে, 3 মাস অন্তর অন্তর উত্তোলন করে, সেক্ষেত্রে আমরা কিভাবে সুদটা নির্ণয় করব সেটা এখন দেখব। আগেই বলেছি এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এটা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য। প্রযোজ্য ক্ষেত্রে আমাদের অনার্সের জন্য অ্যাডমিশনটা খুব গুরুত্বপূর্ণ। সেই অ্যাডমিশনের ভিতরে আমরা চলে যাব একটু পরে। তাই এটা বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টটা মোটামুটি একটু জটিলতা আছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখন চলে যাই উত্তোলনের উপরে সুদ, যে প্রতি 1 মাস অন্তর অন্তর উত্তোলন করে, মনে করি এক্স ওয়াই জেড, প্রত্যেকে 1,000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করে। এদের ইন্টারেস্ট আছে 10%। এক্স 1 মাস অন্তর অন্তর উত্তোলন করে, ওয়াই 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে, জেড 3 মাস অন্তর অন্তর উত্তোলন করে। এক্স 1 মাস অন্তর অন্তর উত্তোলন করে 5.5 মাসে সুদ ধরতে হবে, 3.5 মাসে। 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে 2.5 মাসে সুদ ধরতে হবে। 3 মাস অন্তর অন্তর উত্তোলন করে 1.5 মাসে সুদ ধরতে হবে। তাহলে এইটা আমাদের যেভাবে, এটা হচ্ছে 1 মাস অন্তর, এটা হচ্ছে 2 মাস অন্তর, এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা আছে বেসিক কনসেপ্ট বা আমাদের বেসিক ফিচার এর কিছু নিয়ম, যে উত্তোলনের উপরে কীভাবে আমরা সুদ ধরব সেটা, এটা জানা সবারই দরকার। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করতে হয়। আর এরপরে আমরা স্যালারি বা বেতনটা কীভাবে আমরা ডেবিট করব, কোথায় যাবে কোথায় না যাবে, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। অংশীদারগণ, যে কোনো অংশীদার ওই ফার্মে বা ওই কারবারে কাজ করলে সে একটা বেতন পাওয়ার অধিকার, এবং সেটা চুক্তিতে লিপিবদ্ধ থাকে। তাই এই চুক্তিতে লিপিবদ্ধ থাকার যে তারা বেতন তারা কখন নেবে না নেবে, কখন নগদ উত্তোলন করবে, কখন
অংশীদারগণ বেতন উত্তোলন করেছে, যদি এই কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদের সাধারণত পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং লাভ লোকসান অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আমরা এটাকে বলবো লাভ লোকসান আবন্টন হিসাব, বাংলায় যেটাকে বলি লাভ লোকসান আবন্টন হিসাব এবং মূলধন হিসাব। এর কোথায় কোথায় যাবে এবং কোথায় কোথায় যাবে না। যদি এক্স এবং ওয়াই কারবারে কাজ করে এবং তারা প্রতি মাসের টাকা প্রতি মাসে নগদে নিয়ে নেয়, এই কথা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে বেতনটা লাভ ক্ষতি আবন্টন হিসাব যাবে মূলধন হিসাবে যাবে না। আর যদি বেতন ডেবিট করার কথা, চার্জ করার কথা বা বাদ দেওয়ার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, শুধুমাত্র মূলধন হিসাবে যাবে। আবার যদি দুইটা কথাই উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে এটা লাভ লোকসান আবন্টন এবং মূলধন কোথাও এটা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, কীভাবে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, এখন আমি চলে আসবো আমাদের মূল কনসেপ্টে। মূল কনসেপ্ট হচ্ছে অ্যাডমিশন, পার্টনারশিপ বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস ফর পার্টনার্স বিজনেস অ্যাডমিশন। এই অ্যাডমিশনে অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস অ্যাডমিশন, অংশীদারের কারবারের হিসাব আগমন। এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা অংশীদারি কারবারের আগমন নিয়ে কিছুটা আলোচনা করব। এটা পূর্ব প্রতিষ্ঠিত অংশীদারি কারবারের মূলধন বৃদ্ধিতে দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। আমরা জানি সুনাম বৃদ্ধিতে ব্যবসায়িক অন্যান্য সুবিধা লাভের উদ্দেশ্যে নতুন অংশীদারগণের আগমন হয়। তবে চুক্তি যেহেতু অংশীদারি কারবারের ভিত্তি, সেহেতু কিছু শর্ত সাপেক্ষে নতুন অংশীদারকে নিয়োগ দেওয়া হবে। যে শর্তগুলো পুরাতন ও নতুন অংশীদার সবার মঙ্গল বয়ে আনবে। আগমনের সময় কারবার প্রতিষ্ঠানের হিসাবে বইতে যেসব পরিবর্তন ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নতুন অংশীদারের আগমন আমরা বলতে কি বুঝি, যে পূর্বে প্রতিষ্ঠিত অংশীদারি কারবারের মূলধন বৃদ্ধিতে দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন, সুনাম বৃদ্ধিতে ব্যবসায়িক অন্যান্য সুবিধা লাভের উদ্দেশ্যে নতুন অংশীদারের আগমন হয়। তবে চুক্তি যেহেতু অংশীদারি কারবারের ভিত্তি, সেহেতু কিছু শর্ত সাপেক্ষে নতুন অংশীদারের নিয়োগ দেওয়া হবে। যে শর্তগুলো পুরাতন ও নতুন অংশীদারের সবারই মঙ্গল বয়ে আনবে এবং এই মঙ্গল বয়ে আনার ফলেই আমাদের নতুন অংশীদারের আগমন ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের নতুন অংশীদারের আগমন নিয়ে আলোচনা এখন আমরা করব। নতুন অংশীদারের আগমনের আগে আমাদের অংশীদারের পুনর্গঠনটা নিয়ে কিছুটা আলোচনা করতে হবে, যে অংশীদারি পুনর্গঠন কখন কিভাবে করতে হয়। সাধারণত চলমান অংশীদারের কারবারের নতুন অংশীদারের আগমন যদি কখনো ঘটে তখন পুনর্গঠন করতে হয়। তাহলে আমি একটু লিখি এখানে পড়ে, চলমান কারবারে চলমান কারবার নতুন অংশীদারের আগমন। 2 নম্বর এটা আছে পুনর্গঠন। পুনর্গঠন কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু, যে কোনো অংশীদারের
যে কোনো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু হলে অংশীদারের পুনর্গঠন করা হয়, কারবার পুনর্গঠন করা হয়। চলমান কারবারে অংশীদারের মুনাফা বন্টনের হারের পরিবর্তন। চলমান চলমান কারবারে অংশীদারের মুনাফা বন্টনের হারের পরিবর্তন। কোনো অংশীদারের বহিষ্কার হলে, কোনো অংশীদার বহিষ্কার হলে কোনো অংশীদার বহিষ্কার হলে পুনর্গঠনের প্রয়োজন হয়। কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, প্রিয় শিক্ষার্থী, আমাদের পার্টনারশিপে অ্যাডমিশন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের অংশীদারের পুনর্গঠনটা জানতে হবে। তাহলে প্রথমে আমরা দেখা যাচ্ছে চলমান কারবারে নতুন অংশীদারের আগমন। যদি চলমান কারবারে নতুন কোনো অংশীদারের আগমন ঘটে তখন সেটাকে অংশীদার বা কারবার প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে হয়। অর্থাৎ কে কত ভাবে লাভ পাবে বা লস হবে বা কে কত টাকা আনবে, এটার একটা আমাদের পুনর্গঠন হয়। যে কোনো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু হলে, যে কোনো অংশীদার তার বয়সের কারণে, বার্ধক্যজনিত কারণে যদি মৃত্যু হয় বা সে অবসর গ্রহণ করে, সেক্ষেত্রে অংশীদারি হিসাব বা পার্টনারশিপ অ্যাকাউন্ট পরিবর্তন বা পুনর্গঠন করতে হয়। চলমান অংশীদারদের মুনাফা বন্টনের হারের পরিবর্তন। যদি মুনাফা বন্টনের হারের পরিবর্তন হয়, কারো মূলধন দেওয়ার পরিমাণের উপরে নির্ভর করে মুনাফা বন্টনের হার বা তার দক্ষতার উপর নির্ভর করবে মুনাফা বন্টনের হার, সেক্ষেত্রে অংশীদার কারবার পুনর্গঠন প্রয়োজন হয়। কোনো অংশীদার বহিষ্কার, যে কোনো অকারেন্স ঘটনা ঘটলে বা কোনো দুর্নীতিতে আতঙ্ক নিমজ্জিত হলে বা দুর্নীতি করলে অংশীদার কারবার পুনর্গঠনের প্রয়োজন হয়। কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি ঘটলে, যদি কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি বা পাগল বলে গণ্য হয়, তাহলে আমাদের অংশীদারি কারবারটা পুনর্গঠনের প্রয়োজন হয়। তাহলে এই পুনর্গঠনে যখনই হচ্ছে তখনই একজন অংশীদার আসতে পারে বা যেতে পারে বা বহিষ্কার হতে পারে বা অবসর গ্রহণ করতে পারে ইত্যাদি ঘটনার পরেই কিন্তু আমাদের পুনর্গঠন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের অংশীদারের পুনর্গঠনটা কীভাবে করতে হয় সেটা মোটামুটি আলোচনা হলো। তোমরা এটা একটু ভালো করে পড়বে। শিক্ষার্থী, নতুন অংশীদারের আগমন কখন কিভাবে হয়
সাধারণত নতুন অংশীদার কিভাবে আগমন করতে পারে সেটা নিয়ে এখন আলোচনা হবে। আমাদের নতুন অংশীদারের আগমন। কিভাবে আমাদের নতুন অংশীদার আগমন করতে পারে সেটা নতুন তখন কিভাবে নতুন অংশীদার আগমন আমাদের কোশ্চেন হচ্ছে এটা, কখন কিভাবে নতুন অংশীদারের আগমন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি একটু বোর্ডে যাই। এক নম্বরে হলো বর্তমান সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন। সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন। ইংলিশে এটাকে বলে রিভ্যালুয়েশন অফ এক্সিস্টিং অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। Valuation of existing assets and liabilities. Revaluation of existing assets and liabilities. এই সময় যখন সম্পত্তি দায়ের পুনর্মূল্যায়ন বা নতুন অংশীদারের আগমন ঘটে। সঞ্চিতি মুনাফা ও ক্ষতির সমন্বয়। সঞ্চিতি মুনাফা ও ক্ষতির সমন্বয়। ইংলিশে এটাকে আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট অফ রিজার্ভ and profit and loss account. Profit and loss. 3 নম্বর আমার আছে সুনামের সমন্বয় সাধন। সুনামের সমন্বয় সাধন। ইংলিশে এটাকে আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল। অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল। 4 নম্বর আমাদের আছে মূলধন সরবরাহ। Capital contribution. শিক্ষার্থী, কখন কিভাবে নতুন অংশীদারের আগমনের সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন হয়। রিভ্যালুয়েশন অফ এক্সিস্টিং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। সঞ্চিতি মুনাফা ও ক্ষতির সমন্বয়। অ্যাডজাস্টমেন্ট অফ রিজার্ভ প্রফিট অ্যান্ড লস। সুনামের সমন্বয় যখন হয়, যখন অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল, মূলধন সরবরাহ, ক্যাপিটাল কন্ট্রিবিউশন। এই 4টা কারণের জন্য আমাদের নতুন অংশীদার সাধারণত আগমন হয়।
আমাদের পরবর্তী কোশ্চেন হতে পারে, শিক্ষার্থী আমাদের পরবর্তী কোশ্চেন হতে পারে, একজন অংশীদারের আগমন হতে পারে কয়ভাবে? একজন অংশীদারের আগমন হতে পারে কয়ভাবে? আমাদের পরবর্তী কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই ভালো একটা কোশ্চেন, যে একজন অংশীদার কয়ভাবে সাধারণত আগমন ঘটতে পারে। সাধারণত একভাবে তো আগমন হতে পারে না। যাই হোক, আমাদের একভাবে হতে পারে, দুইভাবে হতে পারে, সেটা আমরা আলোচনার মাধ্যমে যাব। তাহলে আমরা দেখি যে একজন অংশীদার সাধারণত কয়ভাবে আগমন ঘটতে পারে। শিক্ষার্থী, একজন অংশীদার সাধারণত দুইভাবে আগমন করতে পারে। সাধারণত দুইভাবে আগমন করতে পারে। তার প্রথমটা হচ্ছে পুরাতন অংশীদারের আমাদের কোশ্চেন ছিল একজন অংশীদারের কয়ভাবে আগমন করতে পারে। বলেছি দুই ভাগ। একটা হচ্ছে পুরাতন অংশীদারের শেয়ার ক্রয়ের মাধ্যমে আগমন করতে পারে, অথবা সম্পদ বিনিয়োগের মাধ্যমে আগমন করতে পারে। তাহলে আমরা দেখি যে আবার শেয়ার ক্রয়টা আবার কয়ভাবে হতে পারে, বিনিয়োগটা আবার কয়ভাবে হতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এক নম্বর আছে পুরাতন অংশীদারের তাহলে আমার প্রশ্ন ছিল আছে একজন অংশীদার আগমন হতে পারে কয়ভাবে। আমার উত্তর ছিল দুই ভাগ। এটা হচ্ছে পুরাতন অংশীদারের শেয়ার ক্রয়ের মাধ্যমে, আর একটা হলো অংশীদারদের সম্পদ বিনিয়োগের মাধ্যমে। তাহলে এখন আমি একটু আসি যে একজন অংশীদারের শেয়ার ক্রয়ের মাধ্যমে কিভাবে সাধারণত আগমন ঘটে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নতুন অংশীদার পুরাতন অংশীদারের শেয়ার ক্রয় করে পুরাতন অংশীদারের শেয়ার ক্রয় করে তাকে ব্যক্তিগতভাবে পাওনা পরিশোধ করে কারবারের সম্পদ সদস্যপদ লাভ করতে পারে। এক্ষেত্রে কারবারের কোনো লেনদেন হয় না, এমনকি ব্যবসায়ের আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র পুরাতন অংশীদার কারবারের হিসাব থেকে বাদ যাবে আর নতুন অংশীদার কারবারে যোগদান করবে। তাহলে কিভাবে একজন অংশীদারের শেয়ার ক্রয়ের মাধ্যমে সাধারণত সে আগমন ঘটতে পারে, সেটা আমি আবার রিপিট করছি। নতুন অংশীদার পুরাতন অংশীদারের শেয়ার ক্রয় করে তাকে ব্যক্তিগতভাবে পাওনা পরিশোধ করে কারবার সদস্য পদ লাভ করতে পারে। এক্ষেত্রে কারবারের কোনো লেনদেন হয় না, কারবারে কোনো লেনদেন হচ্ছে না, শুধু অংশীদারদের ভিতরে লেনদেন হচ্ছে। এমনকি ব্যবসায়িক আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয় না, ব্যবসার আর্থিক অবস্থারও পরিবর্তন হয় না, কারণ ব্যবসার ভিতরে হাতই দেওয়া হচ্ছে না, এটা শুধু ম্যান টু ম্যান লেনদেন করা হচ্ছে। শুধুমাত্র পুরাতন অংশীদার কারবারের হিসাব থেকে বাদ যাবে আর নতুন অংশীদারের আগমন ঘটবে।
এক্ষেত্রে জার্নাল হবে ইন্টারেস্ট সেলিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট পারচেসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা জার্নালটা একটু লিখি, এখানে জার্নালটা রেখে দিই যে পুরাতন অংশীদার শেয়ারগুলোর মাধ্যমে যখনই আগমন ঘটবে তখন আমার জার্নালটা কী হবে, ইন্টারেস্ট সেলিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট পারচেসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। Purchasing partners capital account credit, interest selling partners capital account debit, interest purchasing partners capital account credit। এর ইন্টারেস্ট মানে সুদ না, মানে তাদের আগ্রহটা বোঝাইছে, এটার জন্য আমার জাবেদাটা অবশ্যই তোমাদের লাগবে। শিক্ষার্থী, তোমরা এই জার্নালটা